বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে, তে প্রাণ গেছে এক ব্যক্তির, আহত অন্তত 25 জন। দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ বিএনপি মুখোমুখি সংঘর্ষ হচ্ছে এবং গভীর রাতে আজ খুবই খারাপ অবস্থা সারা দেশে আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে আজ রাতে আওয়ামী লীগ বিএনপির আবারও মুখোমুখি সংঘর্ষ হয়। সারা দেশে অস্থিতিশীল পরিবেশ। ডক্টর ইউনূস, সার্জিস, হাসনাত সবার কঠিন অবস্থা হয়েছে। বিএনপির দুই গ্রুপের মধ্যে ভয়ানক দ্বন্দ্ব চলছে, যে দ্বন্দ্বের ফলে অনেক বিএনপির গোপন বিষয়ে বাজারে আসছে। মুখ ফসকে অনেক কিছু অনেকে বলে দিচ্ছেন, অনেকের মুখ থেকে বের হয়ে আসে। আপনারা যে যত কথাই বলেন না কেন, ডক্টর ইউনূস একটা মাল। বাংলাদেশের ইতিহাসে যতগুলা চতুর, শেয়ান, ধূর্ত, মানে খ্যাক শিয়ালের মতো চালাক ব্যক্তি বাংলাদেশে এসেছে, এর মধ্যে ডক্টর ইউনূস অন্যতম। এক বছরে পাল্টে গিয়েছে বাংলাদেশ। প্রাণ চঞ্চল সদ্য ব্যস্ত ঢাকা আজ কেমন যেন আতঙ্কের রাত কাটায়। শুধু রাত নয়, এই মুহূর্তে ঢাকায় দিনের বেলাও সতর্ক চলাফেরা করতে হয়। এটা মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ, ছাত্রদের বাংলাদেশ। বিএনপি ছাত্র দলের এক ভয়াবহ নাটকীয়তার এবং নাটক চেষ্টা, ষড়যন্ত্রের ঘটনা চূড়ান্তভাবে ফাঁস হয়েছে এবং প্রমাণ পাওয়া গেছে তদন্তের মাধ্যমে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি গতকালকেও বলেছেন কিছু মানুষ চক্রান্ত করছে। তো দৃশ্যত আসলে কারা চক্রান্ত করছে? এদিকে নেপালের পর আবারও সরকার পতনের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ। সেনাবাহিনীর হাত ধরে আবারও কামব্যাক করতে পারে আওয়ামী লীগ। ভয়ানক বিপদের মুখে ডক্টর ইউনূসের সরকার। গতকাল রাতে এমনই ভয়ানক তথ্য ফাঁস করেছেন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। হ্যাঁ, পিনাকি ভট্টাচার্য এবার ডক্টর ইউনূসকে নিয়ে কঠিন একটি তথ্য ফাঁস করে এবং সেই তথ্যতে দেশের মধ্যে বিশাল একটি ঘটনা ঘটে যায় আওয়ামী লীগ বিএনপির মধ্যে। দর্শক শ্রোতা, এক প্রকার সংঘর্ষ হচ্ছে ঢাকার রাজপথে এবং ইতিমধ্যে দেশের রাজনীতি তুলপার হয়ে যায় নতুন অনেক তথ্যতে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। ঢাকার রাজপথে যে আওয়ামী লীগ বিএনপির একটা ঝামেলা, অন্যদিকে পিনাকি ভট্টাচার্যের তথ্য যে অনেক নিউজ আমাদের কাছে আসে, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। ধারাবাহিকলি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। আপনারা যে যত কথাই বলেন না কেন, ডক্টর ইউনূস একটা মাল। বাংলাদেশের ইতিহাসে যতগুলা চতুর, শেয়ান, ধূর্ত, মানে খ্যাক শিয়ালের মতো চালাক ব্যক্তি বাংলাদেশে এসেছে, এর মধ্যে ডক্টর ইউনূস অন্যতম। না হলে চট্টগ্রামের সেই সাপোসা একটা পরিবার থেকে উঠে এসে সুদের ব্যবসা করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিতে পরিণত হওয়া, নোবেল জয় করা কিংবা গ্রামীণ ব্যাংকের মতো একটা সুদের প্রতিষ্ঠান সৃষ্টি করা এত সহজ ছিল না। এই যাত্রা কিন্তু এতটা সহজ ভাবলে ভুল হবে। ইউনূস রাষ্ট্রপ্রধান হবার পর এখন পর্যন্ত সম্ভবত 12 বারের বেশি বিদেশ সফরে গিয়েছে, কিন্তু বিদেশ সফরে যাওয়ার পর সেখান থেকে বাংলাদেশের মানুষের জন্য অশ্বডিম্ব ছাড়া আর কিছু নিয়ে আসতে পারে নাই। এটাও ইউনূসের একটা সফলতা, কারণ বাংলাদেশের মানুষের বোঝা উচিত ছিল যে আন্তর্জাতিক মহাজন আসলে আপাদমস্তক একটা বাটপার। সে শুধুমাত্র তার প্রতিষ্ঠানের জন্য বাটপারি করে লুটপাট করতে পারে, দেশের জন্য যে সে কিছু করবে না বা করার অভিপ্রায় থেকে সে রাষ্ট্র ক্ষমতায় বসে নিয়ে অবৈধভাবে, এটা বাংলাদেশের মানুষের বোঝা উচিত ছিল এবং সেটা বুঝে গিয়েছে অলরেডি। বিশ্বের অনেক দেশে গিয়েছে ইউনূস এবং সেখানে গিয়ে অসম্মানিত হয়েছে। মুক্তিযুদ্ধপন্থী একাধিক মানুষ, একাধিক কমিউনিটি তাকে অসম্মান করেছে, থুথু মেরেছে, জুতা পেটা করেছে, ছবি পুড়িয়ে দিয়েছে, কুশপুত্তলিকা দাহ করেছে, অনেক কিছু হয়েছে। লন্ডন সফরেও আমরা দেখেছি। জাতিসংঘের অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস 21 তারিখ যাচ্ছেন। কিন্তু এখানে একটা মজার বিষয় ঘটেছে। বললাম না, ইউনূস একটা আপাদমস্তক টাউট। ইতিপূর্বে যতগুলা সফরে গিয়েছে, এনসিপির তথাকথিত দু একজন ব্যতীত বিএনপি, জামায়াত কিংবা অন্য কোনো দল থেকে কোনো প্রতিনিধি ডক্টর ইউনূসের সাথে কি বিদেশ সফরে গিয়েছিল? চাই নাই। কিন্তু এবার ডক্টর মোহাম্মদ ইউনূস তার সাথে 4 জনকে অতিথি হিসাবে নিয়ে যাবেন, তার সফর সঙ্গী হিসাবে নিয়ে যাবেন। এদের মধ্যে বিএনপির মহাসচিব ভারপ্রাপ্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতে নায়েবে আমির আবু তাহের সম্ভবত তার নাম, আরেকজন এনসিপির নেতা আখতার, আরেকজন বিএনপির নেতা, কি যেন নাম, এত কিছু মনে নাই। তো এই 4 জনকে ডক্টর ইউনূস সফরে নিয়ে যাচ্ছেন। আপনাদের মনে প্রশ্ন জাগতেছে না, হঠাৎ করে কেন বিএনপিকে বা জামায়াতকে তারা সফরে নিয়ে যাচ্ছে? এনসিপির কথা আপনারা বাদ দেন, এটা একটা মানে লোক দেখানো। দেখেন, পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে আওয়ামী লীগের যেমন একটা বৃহৎ কমিউনিটি আছে, ঠিক তেমনিভাবে বিএনপির একটা বৃহৎ কমিউনিটি আছে এবং জামাতের একটা বিশেষ অংশের মানুষজন এইসব দেশগুলোতে বসবাস করে, তাদের কর্মী সমর্থক রয়েছে। এখন যেহেতু আওয়ামী লীগের বিভিন্ন অ্যাক্টিভিস্ট, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থকরা যারা বিদেশ থাকে, অর্থাৎ এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং পাশাপাশি পশ্চিমা একাধিক দেশ থেকে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধপন্থী একাধিক ব্যক্তিবর্গ মার্কিন যুক্তরাষ্ট্রে ইউনূসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চাচ্ছেন। অনেকেই সেখানে পৌঁছে গিয়েছেন অলরেডি এবং এটা বাংলাদেশ সরকারের, বর্তমান যে সরকার, অবৈধ সরকার, তারা জেনে গেছে। সেই জায়গা থেকে তারা কি একটা গেম প্ল্যান সাজাইছে যে সেখানে যদি ডক্টর ইউনূসের সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যান, সেই ক্ষেত্রে
বিমানবন্দরে ইউনূসকে স্বাগত জানাতে কিংবা ফখরুল ইসলাম আলমগীরকে রিসিভ করার জন্য সেখানকার বিএনপি নেতাকর্মীরা আসবে। তো ইউনূসের জন্য একটা সেফ জোন সৃষ্টি হলো না, মানে সেখানে বিএনপি আসলে কনফ্লিক্ট হবে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে। যদিও বিএনপির সাথে আওয়ামী লীগ সেখানে দ্বন্দ্ব সৃষ্টি করবে না, কিন্তু যেহেতু ইউনূসকে তারা বাধা দেওয়ার চেষ্টা করবে কিংবা ইউনূসের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করবে, সেই জায়গা থেকে বিএনপিকে সাথে নিয়ে যাচ্ছে, বিএনপির একটা প্রতিনিধিকে নিয়ে যাচ্ছে ডক্টর ইউনূস সে জায়গা থেকে বাঁচার জন্য। এবং জামাতের প্রতিনিধিও থাকছে, জামাতের একটা বিশেষ অংশ তারাও সেখানে থাকবে। অর্থাৎ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধপন্থী অর্থাৎ বাংলাদেশপন্থী মানুষের রুশানল থেকে বাঁচার জন্য ডক্টর ইউনূস, শেয়ান ইউনূস, ধূর্ত ইউনূস বিএনপি এবং জামায়াতকে সাথে নিচ্ছে। এবং সেটা এনসিপির একজন যাচ্ছে, সেটা লোক দেখানো ছাড়া আর কিছু না। বুঝতে পারা যায়, মানে এত ধূর্ত না হইলে তো আসলে সুদের ব্যবসা করে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করা কিংবা নোবেল জয় করা তো সহজ হতো না, সম্ভব হতো না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি গতকালকেও বলেছেন যে নির্বাচনকে ঘিরে একটা দল অথবা কিছু মানুষ চক্রান্ত করছে। তো দৃশ্যত আসলে কারা চক্রান্ত করছে, কারা নির্বাচনকে প্রতিহত করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা করছে। আপামর দৃষ্টিতে আমরা যদি দেখি যে দলগুলো ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না, নিশ্চয়ই তারাই। এখন মাঠ পর্যায়ে তো সবার আগে গোছালো হচ্ছে জামাত। তারা বিভিন্ন এলাকার নিজেদের প্রতিনিধি তারা সিলেক্ট করে দিয়েছে, অলরেডি তারা প্রচার প্রচারণা চালাচ্ছে, নির্বাচনী ক্যাম্পেইনিং করছে। তো পিআর ইস্যুকে কেন্দ্র করে জামাতের যে অবস্থান বা তার সাথে আরো যে দলগুলোর অবস্থান, সরকার মনে করছে এই মুহূর্তে কোথাও না কোথাও এটা আসলে ডিস্টারবেন্স। অপরদিকে বিএনপি বলতেছে, আপনি গতকালকে ইশরাকের বক্তব্য দেখছেন, জীবন দিয়া দিবে প্রয়োজনে, কিন্তু এখানে কোন রকম কাহিনী করার আর কিন্তু সুযোগ দিবে না। তো অপরদিকে নির্বাচনকে ঘিরে সরকারের ইসির বা আরো যে আনুষঙ্গিক ডিপার্টমেন্টগুলো আছে তাদের কিন্তু সকল প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো এর মাঝখানে নির্বাচন বানচাল নিয়ে নানান ঘটনা ঘটলেও ঘটতে পারে, কিছুটা আশঙ্কা তো থেকেই যায়। তো এর মাঝখানে এই মুহূর্তে রাজনীতির মাঠে ইউটার্ন নেওয়া, ইউটার্ন বিএনপিকেও কিছুটা ভয় কিন্তু ধরাই দিছে। জনগণের মধ্যে নতুন করে পারসেপশন বা ন্যারেটিভ তৈরিতে সক্ষম হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। তো এখন গতকালকে রাতে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি 4 জন সফর সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র গিয়েছেন। তো এখন এই যে যুক্তরাষ্ট্র সফরে যখন তিনি যাচ্ছেন, সেখানে কিন্তু জামাতের একজন নেতাও কিন্তু আছেন। তো জামাতের এই নেতাকে সহ নিয়ে যাওয়ার পরেও আজকে জামাত ইসলাম যেই আহ্বান দেশবাসীকে করছে, এটা আসলে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বা প্রস্তুতিকালীন মুহূর্তে আসলে কতটুকু ফায়দাজনক হবে। তবে এই আন্দোলনের প্রধান ঢিলটা আমার ধারণা নির্বাচন না, সেটা হচ্ছে জাপা মানে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে। যদিও বিএনপি তাদের অবস্থান জানিয়ে দিয়েছে যে তারা জাতীয় পার্টি বা অন্যান্য কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে আপনার কি বলা যায় ব্যান করার পক্ষে না। আগামী ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামী। এই দাবিতে রাজপথে নামতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জামাত ইসলাম। গত 15 সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে জামাত 5টি দাবি উত্থাপন করে এবং 3 দফা কর্মসূচি প্রকাশ করে। গতকালকে রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দেশবাসীর প্রতি 2 দিনব্যাপী কর্মসূচিতে সাধারণ মানুষকে নেমে আসার আহ্বান জানানো হয়েছে। বিএনপির 2 গ্রুপের মধ্যে ভয়ানক দ্বন্দ্ব চলছে, যে দ্বন্দ্বের ফলে অনেক বিএনপির গোপন বিষয়ে বাজারে আসছে। মুখ ফসকে অনেক কিছু অনেকে বলে দিচ্ছেন, অনেকের মুখ থেকে বের হয়ে আসে। দর্শক, বিএনপির 2 গ্রুপের ব্যাখ্যা আমি অনেকবার দিয়েছি। একটা হচ্ছে ভারতপন্থী গ্রুপ আর একটা হচ্ছে ভারত বিরোধী গ্রুপ, জিয়াউর রহমান বা খালেদা জিয়া পন্থী গ্রুপ। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এই 2 গ্রুপের মধ্যে দ্বন্দ্ব আমরা দেখেছি। ডাকসু নির্বাচনের মনোনয়ন দেওয়া থেকে শুরু করে নানান কিছুতেই এই 2 গ্রুপের দ্বন্দ্ব ছিল একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে ডাকসু নির্বাচনের ফলাফলের পরও এই 2 গ্রুপের মধ্যে দ্বন্দ্ব। যারা ভারতের বিরুদ্ধে তারা আত্মসমালোচনা করছে যে আমাদের ভালো হয়ে যাওয়া উচিত, কারণ আমাদের ভারতীয় ন্যারেটিভ, চাঁদাবাজি এগুলো চলে না, এগুলো মানুষ খায় না। আর যারা ভারতপন্থী তারা বলছেন যে না, ভোট কারচুপি হয়েছে, আওয়ামী লীগের ভোট নিয়ে ক্ষমতা এসেছে, নানান এক্সকিউজ। এই দ্বন্দ্ব প্রকট থেকে প্রকটতর হচ্ছে, তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এর মধ্যে রুমিন ফারহানা একটা পক্ষের। রুমিন ফারহানার রাজনীতি বিএনপিতে নাই, এটা মাইন্ডেড। কেন নাই আমি আসছি সেদিকে। রুমিন ফারহানা বলছেন বিএনপি তো ডাকসু নির্বাচন চাই নাই, তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আসল কথা, এটা হচ্ছে আসল ঘটনা, এটা ফাঁস হয়ে গেছে। বিএনপি ডাকসু নির্বাচন চায় নাই এই কথাটা রুমিন ফারহানা বলেছেন মূলত বিএনপির 2 গ্রুপের দ্বন্দ্ব থেকে। এমনকি রুমিন ফারহানা ওই যে আওয়ামী লীগের ভোট নিয়ে জিতেছে এইসব থিওরি যারা দেয়, ওই গ্রুপের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলছেন। এই যে বিএনপি ডাকসু নির্বাচন চাই নাই, তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এইটাই হচ্ছে আসলে বিএনপি নির্বাচনই চায় না। এটার সাথে অ্যানালজি করলে এইটাই দাঁড়ায়। বিএনপি জাতীয় নির্বাচনও চায় না, এরা চায় নির্বাচন বানচাল করতে। আর উপরে উপরে যা বলছে ওটা ফাও। যেমন ডাকসু নির্বাচনের ক্ষেত্রে সে আবিদ ছেলেটা কি একবারে গলা ভেঙে কি বলেছিল, ডাকসু নির্বাচন হতেই হবে, 9 সেপ্টেম্বরই হতে হবে, কোনো কথা শুনতে চাই না। এবং যখন ডাকসু নির্বাচন স্থগিত করলো
কোর্ট, তখন সাথে সাথে মিছিল বের হলো। সেই মিছিল কিন্তু ছাত্রদল করেছে, না স্থগিতের বিরুদ্ধে মিছিল, আমরা 9 তারিখে নির্বাচন চাই। এবং 9 তারিখ নির্বাচন ফিক্সড হওয়ার পর আবার তারা কথিত সুক্রিয়াও জানালো। উপরে বিএনপির অবস্থান ছিল তারা ডাকসু নির্বাচন চায়, কিন্তু ভিতরে ভিতরে তারা চায় নাই। এটাই গোপন তথ্য ফাঁস হওয়া। আচ্ছা, তারা ডাকসু নির্বাচন চায়নি, চাপিয়ে দেওয়া হয়েছে। কেন নির্বাচনে গিয়েছে? কেন বর্জন করেন আপনারা? বাস্তবতা এটাই যে বিএনপি হচ্ছে নির্বাচন বিরোধী দল, তারা নির্বাচন চায় না, তাদের ভোট নাই, তারা জয় বাংলা হয়ে যাচ্ছে। রুমিন ফারহানা বলে দিচ্ছে। রুমিন ফারহানা কেন এইসব গোপন অনেক কথা বলে দিচ্ছেন? দেখেন, রুমিন ফারহানার বিএনপিতে রাজনীতি নাই। রুমিন ফারহানার বাবার একটা দল রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছে, ওই দল করতে পারেন। রুমিন ফারহানার ন্যারেটিভের সাথে বিএনপির এখন মিলে না, এবং বিএনপির ভিতরে একটা গ্রুপ শক্তিশালী হয়েছে যারা রুমিন ফারহানার গায়ে হাত দিয়েছে সেই নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে, এবং তারা ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে ঢুকতে দিতে চায় না। এবং তারেক রহমানের যে সুনজরে ছিল রুমিন, সেই সুনজরে এখন আর নেই। আরেকদিকে বাংলাদেশের রাজনীতির কিছু বাস্তবতা আছে, এটা হাসিনার আমল না যে আপনি আকাম করবেন, যা ইচ্ছা তা করবেন, চান্দাবাজি করবেন, ধরা পড়লো ওগুলো কিচ্ছু না, হাসিনা রক্ষা করলে আপনি আছেন, হাসিনা ব্যাকআপ না দিলে আপনি শেষ না। এখন আকাম করে কেউ টিকতে পারবে না, কেউ তাকে রক্ষা করতে পারবে না। রুমিন ফারহানা আকাম, সব তথ্য ইলিয়াসের কাছে আছে। বাংলাদেশে দুইজন ব্যক্তির কোনো ভবিষ্যৎ নেই, এক রুমিন ফারহানা আর ওই যে উগ্রবাদী চরিত্রহীন লুচ্চা ডাক্তার জাহেদ। রুমিন ফারহানার পার্ট টাইম হাজবেন্ড অ্যাকর্ডিং টু ইলিয়াস। একটা ফেসবুক পোস্ট দেখলাম ডাক্তার জাহেদের স্ত্রীর, সেটা থেকে একদম স্পষ্ট ডাক্তার জাহেদের সাথে এই উগ্রবাদী ডাক্তার, তাকে উগ্রবাদী বলা হয় কারণ কথায় কথা ইসলামপন্থীদের উগ্রবাদী বলেন, আবার নাস্তিক বললেও খেপেন, অথচ তিনি ক্লিয়ার করছেন না যে না আমি নাস্তিক না। হোয়াটএভার, তার বক্তব্য শুনে যেটা মনে হয়েছে তিনি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করলেও পরিপূর্ণভাবে ইসলামে বিশ্বাস করেন না, ইসলামের প্রতি তিনি ক্রিটিক্যাল। এক বছরে পাল্টে গিয়েছে বাংলাদেশ। প্রাণ চঞ্চল সদ্য ব্যস্ত ঢাকা আজ কেমন যেন আতঙ্কের রাত কাটায়। শুধু রাত নয়, এই মুহূর্তে ঢাকায় দিনের বেলাও সতর্ক চলাফেরা করতে হয়। এটা মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ, ছাত্রদের বাংলাদেশ। সম্প্রতি নেপালেও একটি অভ্যুত্থান হলো, আর যার জেরে নেপালের প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভা পদত্যাগ করতে বাধ্য হলো। নেপালেও বাংলাদেশের মতো একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, যার প্রধান হয়েছেন সুশীলা কাকে। তিনি যে মোহাম্মদ ইউনূস নন সেটা বুঝিয়ে দিয়েছেন শপথ নিয়ে, কারণ তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েই জানিয়ে দিয়েছেন কবে নেপালের সাধারণ নির্বাচন হবে, যা মোহাম্মদ ইউনূস করেননি। বাংলাদেশের মতো নেপালেও জেনজি বা তরুণ প্রজন্মের অভ্যুত্থানের মূল শক্তি ছিল। বাংলাদেশের মতো নেপালও অভ্যুত্থানের দুদিন হিংসায় চলেছে, এবং নেপালে জেনজি প্রজন্ম অভ্যুত্থান ঘটিয়ে হিংসা থামিয়েছে। এখানেই শেষ নয়, তারা হিংসার ক্ষতচিহ্ন মুছতে এবং আবারও ধ্বংস হওয়া অবকাঠামো পরিষ্কার করতে হাজারে হাজারে পথে নেমে পড়েছে, যা বাংলাদেশে হয়নি। বরং মোহাম্মদ ইউনূসের আদরে প্রশ্রয়ে তারা দিনে দিনে ক্ষমতাশালী হয়েছে, যা খুশি তাই করার ছাড়পত্র পেয়েছে। এরাই বাংলাদেশে অভ্যুত্থানের প্রজন্ম, জেনজি। অভ্যুত্থানের 1 বছর পার করেও তাদের কি কাজ, সেই প্রশ্ন না করাই শ্রেয়। বাংলাদেশের রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ভোর থেকে গভীর রাত পর্যন্ত বিক্ষুব্ধ নানা সংগঠনের বিক্ষোভ সমাবেশ চলে। দিন রাত তাদের যোগপথ, উচ্চকণ্ঠের ভাষণ এবং স্লোগানে কান ছাড়াপালা হওয়ার জোগাড় হয়। পাশাপাশি একাধিক সংগঠনের সমাবেশে দাবিও আলাদা আলাদা, ফলে সংঘর্ষ এড়াতে ব্যারিকেড দিয়েছে পুলিশ। আর এই আন্দোলনকারীদের সামলাতেও হিমশিম খাওয়ার জোগাড়, কারণ পুলিশ কম পড়িয়াছে বাংলাদেশে। পুলিশ আধিকারিকরা আড়ালে বলছেন, আগস্টের গণঅভ্যুত্থানের পর প্রায় 3000 পুলিশ কর্মীকে খুন করা হয়েছে। কতজন যে প্রাণ ভয়ে পালিয়েছেন তার হিসেব নেই। কারা মারল? উত্তরটা অবলীলায় বলা যায়। আন্দোলনের প্রজন্ম জেনজি। ঢাকার রাস্তায় মাঝে মধ্যেই তীব্র পোড়া গন্ধ, সঙ্গে চোখ জ্বালা করা ধোঁয়া দেখা দেয়। কোথাও পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে, বা কোথাও দোকানপাট। এর পিছনে যারা রয়েছে তারাও আন্দোলনের প্রজন্ম, জেনজি। রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন শহরের অলিতে গলিতে এই আন্দোলনের প্রজন্ম দল বেঁধে সারাদিন আড্ডা দিয়ে বেড়ায়। বাংলাদেশি সাংবাদিকরাই কাঁদতে বলছেন এরাই পুলিশ খুন করেছে, আগুন দিয়েছে, ভাঙচুর, লুটপাট সবই করেছে। এরা অভ্যুত্থানের প্রজন্ম, জেনজি। ঢাকার রাস্তায় একটু কান পাতলেই শোনা যাবে বাংলাদেশের জেনজি প্রজন্মের সোনার চাঁদদের, যেখানে কৃত্তিকলাপের অসংখ্য গল্পগাথা। তোষ্য গলির মণিহারির দোকান থেকে শুরু করে রাজপথের ঝা চকচকে শোরুম, এই তরুণ দলেরা এখন চাঁদা আদায় করেই কারবার চালায়। কখনো মব সৃষ্টি করে, আবার কখনো মোলায়েমভাবে হুমকি দিয়ে। ব্যবসায়ীরা যদি বলেন ব্যবসা নেই, এত টাকা দিতে পারবো না, তাহলেও তারা হেসে বলেন সমস্যা নেই, আলোচনায় বৈশা ঠিক করে নেওয়া হবে।
অর্থাৎ চাঁদাবাজির নতুন পদ্ধতি আবিষ্কার করেছে বাংলাদেশের এই অভ্যুত্থানের প্রজন্ম বা জেন জি। মোহাম্মদ ইউনূসের কাছ থেকে রক্ষা কবচ আদায় করে এরাই এখন কেউ স্বঘোষিত বীর প্রতীক, কেউ বা বীর বিক্রম। হিমালয় করে ছোট্ট পাহাড়ি দেশ নেপালের জেন জি প্রজন্ম যখন অভ্যুত্থান পরবর্তী নতুন দেশ করতে নেমে পড়েছে, তখন বাংলাদেশের জেন জি বা অভ্যুত্থানের প্রজন্ম দেশকে পিছনের দিকে ঠেলতে উদ্যোগী। পার্থক্য এখানেই। সেনাপ্রধান ওয়াকার কিভাবে নির্বাচন নিয়ে কথা বলেন, প্রশ্ন তুললেন বাংলাদেশের আইন, বিচার এবং সংবাদ বিষয়ক। দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে কিন্তু বিশেষ করে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং দেশের এই বর্তমানে যে একটা অনেক আলোচনা সমালোচনা হয় পিনাকি ভট্টাচার্যের বিষয়ে এবং আরও অনেক বিষয়ে, এগুলো নিয়েই কথা হয়। গাইজ, এই বিষয়গুলো নিয়ে এখানে যে আপনাদেরকে দেখিয়েছি, এইগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।